বইয়ের মানুষেরা এগিয়ে চলেছে। সামনে আসছে ২১শে বইমেলা। বই নিয়ে আয়োজন করেছে প্রথম আলো যুক্তের মাসব্যাপী বইমেলা চলছে। আমরা বুকোগ্রাফি ইউটিউব থেকে ক্রমে ক্রমে ক্ষুদ্রভাবে বইয়ের জগৎকে আপনাদের সামনে আনছি। আজকে আমরা আলাপনে আছি নিশাত জাহান রানা। তাকে নানাভাবে আমরা আপনাদের কাছে পরিচয় করিয়ে দিতে পারি, কিন্তু আপাতত আমি আমাদের প্রিয় মানুষ, বইয়ের মানুষ হিসেবে বলছি। তিনি নানা ব্যক্তি জীবনী নিয়ে ডকুমেন্টারি করেছেন, সমাজ, জনপদ, নানা ধরনের কাজ করেছেন। বেশ কয়েক বছর ধরে যুক্ত নামে একটি প্রকাশনা সংস্থা উনি উদ্যোক্তা। মাসব্যাপী বইমেলা চলছে। আজকে আমরা বইমেলা নিয়ে না হয় সংক্ষিপ্ত বলবো, আপনাদেরকে বইমেলা সম্পর্কে বলবো। আমরা আপাকে স্বাগত জানাই আমাদের এই আলাপনে। কেমন আছেন আপনি? ভালো, ধন্যবাদ। আচ্ছা নিশাত আপা, আপনি তো বেসিক্যালি বইয়ের মানুষ। এই যে বইয়ের মানুষ থেকে নানা মাত্রায় বিচরণ করা শুরু করলেন, কাজ করতে করতে দীর্ঘ যাত্রা আপনার আছে, আমরা বিভিন্নভাবে জানি আপনাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় চত্বরে হয়তো আপনার বিচরণ শুরু হয়েছিল, এরপর আজকে যুক্ত নিয়ে কাজ করছেন। আমাদেরকে একটু বলবেন এই বইয়ের জার্নি কেমন লাগছে, এবং আপনার জার্নিতে এই বইয়ের জার্নি কিভাবে যোগসূত্র করে নিচ্ছে? যদি পেছনে ফিরে তাকাই, এখন ধরে নেওয়া ভালো যে আমরা আমাদের বয়সের অন্তত 2/3 তো পার করে বোধহয় ফেলেছি, যদি দীর্ঘ আয়ু পাই তবু। তো সেই জন্য এরকম একটা সময়ে দাঁড়িয়ে জীবনের পেছনে ফিরে তাকানোর একটা সুযোগ ঘটে, কারণ দীর্ঘ সময়ে কি করে এলাম, কি আছে পেছনে, সেটা দেখার একটা তুলনা করবার একটা সুযোগ পাওয়া যায়। তো সেই পেছনে ফিরে তাকাই যদি, তাহলে দেখতে পাই যে আমাদের ছোটবেলাতেই যখন আমরা একেবারে স্কুলে পড়ছি, জেলা শহরে, সেখানেও আমরা প্রচুর পরিমাণে বইপত্র আমাদের নাগালের মধ্যে পেয়েছি। আমাদের আসলে সারা পৃথিবীর সাহিত্য পড়বার, দেখবার একটা অভিজ্ঞতার ভেতর দিয়ে যাওয়ার ফলে যখন পরবর্তীকালে এসে ভাবলাম যে বাংলাদেশে যদি আসলে একটা পেঙ্গুইনের মতো বড় থাকে প্রকাশনা প্রতিষ্ঠান, তাহলে কেমন হয়, নেই কেন এখানে, এই রকমের আশাগুলো কাজ করতে লাগলাম। আজকে একটু সংক্ষিপ্ত করে, আপনার যুক্তে এমন কিছু বই বা এমন কিছু উদ্যোগ নিয়েছেন যেটা আপনি ভেবেছেন এই জাতির জন্য, এই পাঠক শ্রেণীর জন্য এবং এই জাতি গঠনে এই প্রকাশনাগুলি দরকার ছিল, সেটার দু একটির খবর বা বিশেষ কোনো খবর আমাদেরকে দিতে পারেন? আমরা সবসময় চেষ্টা করি, মানে যুক্ত থেকে আমার
নিঃসন্দেহে আমি বলি সবসময়ই মানে সবচেয়ে বেশি মনোযোগ থাকে যে যা কিছুই তৈরি করছি সেটার গুণগত মান যেন আমার পক্ষে যতটুকু সম্ভব রক্ষা করা সেইটা যেন অর্জন করি, তারপরে অন্য কোনো বিবেচনা, অন্য যে কোনো কনসিডারেশন কামস নেক্সট। তো সেই জন্য যে বইগুলি করি আমরা চেষ্টা করি যে ঠিক লেখকরা এটা লিখছেন যার কাছ থেকে এই গ্রন্থটি অন্য সকলের হাতে গেলে লাভবান হওয়ার সুযোগ থাকে। তো সেই রকম বই আমরা সবসময় যুক্ত থেকে করার চেষ্টা করি। বিশিষ্ট চিন্তকদের বই, বিশিষ্ট লেখকদের বই, যারা লিখছেন ভালো, ভাবনার দিক থেকে এগিয়ে আছেন, তার মানে তারা জাতিকে দিতে পারেন কিছু, এই দিকেই আমাদের অনেক বেশি মনোযোগ থাকে। আর এর বাইরে এটা তো নিয়মিতভাবেই যেহেতু আমাদের কাজ হতো, এবং আমরা ওইগুলি আমি বিশেষ একটু দুটি বইয়ের কথা বলতে চাই না, তা আমাদের প্রধান সংখ্যক বই সেই রকমেরই বিবেচনা থেকে হয়। গত কয়েক বছর, 8-10 বছর হলো একটি কাজ বিশেষ উদ্যোগ হাতে নিয়েছি, এটির নাম জনগল্প ৭১। এই জনগল্প ৭১-এর থেকে এই প্ল্যাটফর্মটার ভেতর দিয়ে আমরা যেটা করছি সেটা হলো ৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন যারা মুক্তিযোদ্ধা, তারা জাতির বীর সন্তান, তাদের ডকুমেন্টেশন, তাদের অবদান, তারা কি করেছেন, কেমন আছেন, সেসব ডকুমেন্টেড হওয়া খুবই জরুরি, কোনো সন্দেহ নেই। সেটার দায়িত্ব রাষ্ট্রের, তো রাষ্ট্র সেগুলো করছে তার মতো। কিন্তু এর বাইরেও তো আরো অনেক কিছু কাজ আছে এই মুক্তিযুদ্ধ নিয়ে। যুদ্ধটা কেমন হয়েছিল আমাদের পরবর্তী প্রজন্ম জানবে কিভাবে। এটা যে একটা জনযুদ্ধ ছিল, সাধারণ মানুষ যে সকলে মিলে এই সময়টায় একটা মারাত্মক অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছে, সেই অভিজ্ঞতাটা ব্যক্তির অভিজ্ঞতা, ওই সময়ে যাদের বয়স অন্তত পক্ষে 5-এর উপরে ছিল ৭১ সালে, তাদের কাছ থেকে আমরা লিখিতভাবে, যারা জীবিত আছেন তাদের কাছ থেকে আমরা চেষ্টা করছি লিখিতভাবে তাদের ওই সময়কার অভিজ্ঞতাটা সংগ্রহ করতে, এবং সেই তাদের বয়ানগুলো দিয়ে এটা একটা দলিল নিঃসন্দেহে। এ পর্যন্ত কয়টি খণ্ড বেরিয়েছে? খণ্ড প্রকাশ করেছি 2 বছরে, 19 এবং 20, এবং এই বছরে 21 শেষ হওয়ার আগে আশা করছি 3য় খণ্ডটিও বেরিয়ে যাবে। এই কবিতা উত্তর আপনারা আপনাদের অঙ্গনে একটি বই মেলা করছেন মাসব্যাপী। এই কবিতা উত্তরে যে বইয়ের মানুষেরা কেমন আছে এবং এই বই মেলা বিশেষ এই উদ্যোগটি সম্পর্কে যদি আমাদের একটু বলেন। বইপত্রের এই সেক্টর সেটা তো নাজুকতর, তারা না পারে কারোর কাছে হাত বাড়িয়ে দিতে, না পারে হাত গুটিয়ে কাজ বন্ধ করে দিতে। এটা তাদের অনেকেরই আসলে একটা কাজ করবার আনন্দেরও জায়গা। তো সেই রকম জায়গায় খুবই খারাপ অবস্থা সর্বত্র, কোনো সন্দেহ নেই। এই অবস্থার ভেতরে আমরা যে যার মতো করে নিজেরা যা কাজ করছি সেগুলোকে অন্যদের কাছে নিয়ে যাওয়ার জন্য নানান রকম ভাবে চেষ্টা করছি। এই আমাদের মাসব্যাপী বইমেলাটা সেই চেষ্টারই একটা অংশ। আমি দেখতে পাচ্ছি আপনাদের এই আয়োজনে আজকেও নিয়মিত যেই প্রোগ্রাম হচ্ছে, অনেকে আজকে এসেছেন এই নিয়মিত প্রোগ্রামের আয়োজনে। আশা করি আপনাদের আয়োজনগুলি খুবই ভালো হচ্ছে, এবং আমাদের যারা শ্রোতা, যারা এই ইন্টারভিউটি দেখবেন, তাদের উদ্দেশ্যে যদি বইয়ের মানুষ হিসেবে আপনার কিছু বলার থাকে। হ্যাঁ, নিশ্চয়ই। প্রথমে হলো আমাদের এই যে 30 দিনের বইমেলা শুরু হয়েছে গত 5ই নভেম্বর, সেটা শেষ হবে আগামী 4 ডিসেম্বর। এই 30 দিনের মধ্যে আপনাদের আমন্ত্রণ রইল, তারপরেও রইল, কিন্তু এই 30 দিনে যেহেতু বিশেষ ছাড়ে আমরা বই বিক্রি করছি, সেই জন্য এই বিশেষ ছাড়ের সুবিধাটি 30 দিন বহাল থাকবে বলে বিশেষ আমন্ত্রণ আপনাদের সবাইকে এই বইমেলায় আসবার জন্য, আপনার পছন্দের বইটি সংগ্রহ করবার জন্য। আর আমরা শুক্র শনিবারে 2 দিন বিকেল বেলায় 4টা থেকে গান, কবিতা, লেখকদের নিয়ে নানান রকমের বিষয়ভিত্তিক আড্ডা এইগুলি আয়োজন করছি। ফলে আপনাদের সকলকে সেই আয়োজনগুলোতে অংশ নেওয়ার উন্মুক্ত আমন্ত্রণ। আপনার এই অঙ্গনে আমি এই প্রথম এসেছি, আমার কাছে মনে হয়েছে বইয়ের মানুষের একটা স্থায়ী অঙ্গন হয়ে যেতে পারে আপনার এই অঙ্গনটি। এই সম্পর্কে কিছু বলবেন? অনেক ধন্যবাদ। এই পৃথিবীতে এইবারের অতিমারি তো চিরকাল ছিল, পৃথিবীতে মহামারী ছিল, তার আগে পর্যন্ত মানুষ যা ভাবতে পারতো আজকে কাল কি হবে, এই ভাবনাটা আজকের দিনে এসে মানে এই অতিমারির পরে সকলের মাথায় বোধহয় নড়বড়ে হয়ে গেছে। যাই হোক, সেটা হতেই পারে, এবং হলে তো আমরা সকলেই খুব আনন্দিত হব। আপনাদের সবাইকে সেখানে আমন্ত্রণ রইল। ধন্যবাদ নিশাত জাহান রানা আপনাকে, এবং যুক্ত এগিয়ে যাক, বইয়ের মানুষেরা আরো এগিয়ে থাকুক, এই কামনায় আজকে শেষ করছি। অনেক ধন্যবাদ।
আজকে এখানে যারা দর্শক শ্রোতা আছে তাদের জন্য বলি যে আমাদের বই বিক্রি, বই প্রসার এই বইটা আমাদের দেশের সমাজ, ইতিহাস, রাজনীতি, ভবিষ্যৎ একটা গণতান্ত্রিক সমাজ রাষ্ট্র ব্যবস্থা গড়ার জন্য ভিত্তি তৈরি করতে হলে আমাদের সংবাদপত্র, আমাদের সাময়িক পত্র, আমাদের ম্যাগাজিন, আমাদের বই খুব জরুরি। জাতি বা আমরা যদি এই কাজগুলো অব্যাহত রাখি, আমাদের এফোর্টের জন্য আমাদের সহযোগিতা করার, তাহলে আমি মনে করি যে আমাদের এই দেশ গঠনের কাজটা আমরা ভালোভাবে করতে পারবো। কিন্তু যারা সেই আয়োজনটা করে দিয়েছেন, যারা তোমাকে নিয়ে গেছেন, তাদের কখনো ধন্যবাদ দেওয়া না, এটা তোমার একটা দোষ। সেই জন্য আমি কথা শুরু করার আগে মহিলা আমাকে ধন্যবাদ দিচ্ছি, ছাত্রশ্রীকে ধন্যবাদ দিচ্ছি, অরুণকেও ধন্যবাদ দিচ্ছি। অরুণ না হলে এবং হুমায়ুন না হলে আমি বাসিতে জীবন বেরোবে কিনা, কারণ তাদের সঙ্গে সর্বক্ষণ আমার যোগাযোগ ছিল। খুব মনের ব্যথা পেয়েছি, দুঃখ পেয়েছি, আঘাত পেয়েছি অরুণ চলে যাওয়াতে। শুনেছিলাম তিনি নাকি খুব কষ্ট লোক, তার সঙ্গে নাকি বেশি কথা বলা যায় না, তিনি নাকি খুব খ্যাচ করেন, কিন্তু খুব বুদ্ধিমান লোক এবং সবকিছু জানেন। সেই অরুণকে আমি সুন্দর করে তার সঙ্গে আমার ভাই বোনের সম্পর্ক, কত কথা বলেছি তার সঙ্গে। এখন অরুণ নাই, এখন হুমায়ুনের সাথে আমি কথা বলি। আর মতিয়া ছাত্রশ্রী আমার এত ছোট, এবং আমার এখানে যারা উপস্থিত আছেন তারা এতই ছোট, এ সবাই আমার অনুযোগ। তো আমি সেই হিসেবে বলতে পারি যে আমার যথেষ্ট বয়স হয়েছে, এবং আমি বাসিত জীবন আমি শেষ বয়সে লিখলাম, কারণ শেষ বয়সে সে তখন মারা গেলেন। তো সেইভাবে আমি বাসিত জীবন সেই 4টা মাস আমি তাকে নিয়েছে লন্ডনে ঘুরে ঘুরে বেরিয়েছি, বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েছি, ইনভেস্টিগেশন করিয়েছি, দিন রাত কোনো হিসাব ছিল না। তার ভেতরে সেসব আমাকে বলে গেছেন, এবং আমি প্রথম বুঝতে পারিনি। তিনি যখন কথা বলতেন আমি কোনো লিখতাম না, তারপরে দেখলাম যে আমি যখন লিখতে শুরু করলাম তিনি কিচ্ছু বললেন না। তাহলে আমার মনে হলো যে তিনি চান আমি এই লেখাগুলো লিখি। এবং স্বামী স্ত্রীর ভিতরে আমাদের 50 বছরের দাম্পত্য জীবন থাকলেও অনেক কথা আছে যা আমরা বলতে পারি না, অনেক জিনিস আছে যা আমরা বোঝাতে পারি না। হয়তো সেভাবে ইচ্ছা ছিল আমি তার কথাগুলো লিখে রাখি, কিন্তু তিনি আমাকে মুখ ফুটে বলেননি। আমার হঠাৎ করে মনে হলো দেখি জিনিসগুলো লিখে রাখলে তিনি কিছু বলেন কিনা। তিনি যখন আপত্তি করলেন এবং আরো বলতে থাকলেন, তখন আমার মনে হলো না, তিনি চান এই জিনিসগুলো আমি লিখি এবং আমি তাকে ধরে রাখি জিনিসগুলো। তার আগে আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে মহিউদ্দিন আহমেদের বইটাকে নিয়ে। একদিন খবরের কাগজে আমি পত্রিকার বিজ্ঞাপন দেখলাম যে মহিউদ্দিন আহমেদ একটি বই লিখেছেন সিরাজুল আলম খানকে নিয়ে, যে বইয়ের এডিশন সব শেষ, এবং সেটা খবরের কাগজে বলা হচ্ছে। আমি শিগগিরই প্রথম আলোতে পাঠিয়ে সেই বইটা কিনে নিয়ে আসলাম, কিনে নিয়ে এসে পড়লাম, গোগ্রাসে পড়লাম, এক নিঃশ্বাসে পড়ে শেষ করলাম। পড়ার পরে আমার মাথা খুব কনফিউজ হয়ে গেল। এই সিরাজুল আলম খান তিনি একজন কালপ্রিট নাকি একজন দেশপ্রেমিক, তিনি একজন ভালো নাকি মন্দ, রাক্ষস নাকি সাধু, কিছুই বুঝতে পারলাম না। মিস্টিরিয়াস মানুষ মিস্টিরিয়াসে থেকে গেলেন, এবং তিনি আমেরিকায় থাকেন, মাঝে মাঝে বাংলাদেশে আসেন। তো আমাদের কিছু কিছু মানুষ আছে, তারা আমাদের দেশ কাল মানে কত কিছু ব্যাপারে তাদের পার্টিসিপেশন আছে, কিন্তু তাদেরকে আমরা ঠিক পরিষ্কার করে অংশ বুঝতে পারি না। আপনাকে অনেক ধন্যবাদ মহিউদ্দিন আহমেদ, আমাকে এত সুন্দর একটা বই আমি পড়েছি, আমি খুব খুশি। এখন আসি আমার নিজের বই সম্পর্কে। বাসিতে জীবন যখন বেরিয়েছিল আমি তো বুঝিনি বইটা এত নাম করবে, আমার কোনো বই নাম করে না। কোনো প্রকাশক আছে আমার তো 30 থেকে 40টা প্রকাশককে কোনদিন বলেনি যে আপনার বইয়ের কোনো এডিশন বেরিয়েছে। বই 30 বছর আগে বই নিয়েছি, চেহারা ঝকঝকে টকটকে, কিন্তু কোনো এডিশন বেরোয় না। তারা তো 30 সালের বই ছাপে না, তারা 300 বই মাত্র ছাপে। 30 বছরে 300 বই শেষ হয় না। আর যে বইটা আপনি হাত দেখবেন ওভাবে মাত্র সবেমাত্র বেরিয়ে এসছে ইয়ে থেকে, কারখানা থেকে। তো সেটা আমার কপাল। তা আমি মনে মনে চিন্তা করলাম যে বাসিতে যখন বের হয়েছে এত বড় একটা প্রতিষ্ঠান থেকে, এবং তারা নিজের সেটে বের করেছে, এখন আমার বইয়ের যদি এনাদের এত গাদা গাদা এডিশন, আমার যদি একটা এডিশন না হয়, এর থেকে লজ্জাটা কি হতে পারে। তো আমি সেটা আমার প্রিয়কে বললাম, প্রত্যেকদিন প্রথমাতে যাবি,
ওই আদি সুপার মার্কেটে একটা করে বই কিনে নিয়ে আসে, একটা করে বই কিনে নিয়ে আসে, দুটো করে বই কিনে নিয়ে আসে। আমি বন্ধু-বান্ধবদের পড়াই পড়ার পরে যারা লিখেছি তারা খুব অন্যের সঙ্গে পড়ে, কাপড় পড়ে। তা আমি মনে হয় চিন্তা করলাম যে না, আমার সম্মান রাখতে হবে, প্রথমবারও সম্মান রাখতে হবে, প্রথমবার সম্মান রাখতে হবে। তো সুতরাং একদিনকে আমার ছেলেকে পাঠিয়েছি 2 কপি বই কিনে নেয়, 2 কপি কিনেছি আমি। বা এরা মানে বাইরের প্রতিষ্ঠান, এই বই কেনার আগে আমি নিজেই তাদেরকে বই ডিস্ট্রিবিউট করেছি। বিশ্ব সাহিত্য কিনতে আমার বই আছে, বাংলা কিনতে বই আছে, এই গল্প কিনতে আমার বই আছে, সব দান 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 নে বাবা পর, অন্তত বই শেষ হোক, এডিশন অন্তত একটা হতেই হবে। তারপরে একদিন আমার পিওর নিয়েছে, পিওর নিয়ে বলে যে বইনায়িকা মানে প্রথম আলো হচ্ছে দোকানে বই নাই, আমি দোকানে না পড়ে আমার সব এডিশন শেষ। বলে না, এডিশন শেষ না, সাপ্লাই আসে না। প্রথমে চেষ্টা ভাইরে আমার বই কি নেই দোকানে, বলে 4 কপি আসছিল, শেষে গেছে, আপনি তো 3 কপি কিনে নিয়ে এখন সেই অবস্থার ভিতর থেকে চলছি। আশা করছি এই বইয়ের এডিশন কোনো না কোনোদিন বের হবে, এবং বের না হলে আমি সব কিনে নিয়ে এডিশন বের করবো। আরেকটি কথা, এখন আমি যেখানেই যাই সেখানেই লোকজন কাছে এসে বলে আপনার বাসিত জীবন পড়লাম, আপনার বাসিটা হাসতাম। আব্দুল হাই আমাকে প্রতিজ্ঞা করেছেন, সেটা হচ্ছে তিনি আমাকে এবং ভবসায় তিনি একটা বই লিখেছেন। আমি তো নিজেকে এই বয়সে একটা নায়িকা মনে করছি, দেখে সবাই বলে আপনার এই বই পড়লাম হিন্দুদের সঙ্গে। আমি তার হাত চেপে বললাম, হাসনাত ভাই আমার বুড়া বয়সে এই বই আপনি বের করবেন না। বলে না, এই বই আমাকে বের করতেই হবে। আমি আগে সিঙ্গেল রাইটারকে নিয়ে করতাম, এখন আমি দুজনকে নিয়ে করবো, কারণ দুজনই রাইটার। তো ঠিক আছে, উনি সেটা করলেন, আমিও সহযোগিতা করলাম এবং খুশি হয়েছিলাম যেহেতু আমার সেই শোকের সময় ভাই এসে আমার বাড়িতে উপস্থিত এবং আমার কথা জিজ্ঞেস করতে লাগলেন, কিছু ভেন্টিলেশন হলো তার কাছে। তো এইভাবে যখন অবস্থায় আছি, তখন যেখানেই যাই লোক এসে আমার মাসিক জীবনের কথা বলে। কিন্তু আমার বাড়ি থেকে করোনা পিরিয়ডে 1.5 বছর আমি হোম কনফাইন্ড। I am not allowed to go out, I am not allowed to mix with people. আমি একজন ডাক্তার মানুষ, আমার ডাক্তারি বন্ধ, মানুষের সঙ্গে মেলামেশা বন্ধ। সেটা চলে যাওয়ার পর থেকে বাড়িটাই হচ্ছে আমার ঘর, আর ঘরটাই হচ্ছে বাড়ি। আমি বাড়িতে খুব কম থাকি, রাস্তায় রাস্তায় ঘুরি, কিন্তু এই করোনা আমাকে একদম ঘরের মধ্যে কনফিসকেটেড করে ফেললো। আমি তো অস্থিরতায় ভুগি। তবে এখন আমার ছেলে মেয়ে ভাই, আমেরিকাতে আমার ভাইটাকে সে কন্ট্রোল করে, ঢাকাতে আমার ভাইটাকে সে কন্ট্রোল করে। তারা তাদের বোনকে ছেড়ে বোন কোন সময় ফিরিয়ে আসছে তারা খুব সতর্ক দৃষ্টি রাখে। তো একদিন সেদিন একটা অনুষ্ঠানে গিয়েছি, অনুষ্ঠানে সবাই বলছি দেখো ভাই আমার বাড়িতে খুব রেস্ট্রিকশন, আমার মুখে মাস্ক থাকলে তোমরা কি আমার কাছে আসবে না? বলে না, আপনার কাছে আসবো না। কোথায় কি যাওয়ার সঙ্গে সঙ্গে লোকে হামলে পড়লো, আপনি অটোগ্রাফ দেন, আপনার টিভির সঙ্গে লেগে দিয়েছে, আপনার বাসির জন্য অটোগ্রাফ দেন। তো আমি যখন খুশি করি অটোগ্রাফ না দিতে পারা যায় না, অটোগ্রাফ মানে আস্তে আস্তে সেলফি। তো সেলফি কাছাকাছি বলা, তো এক জায়গায় বসে আছি চুপ করে, সেই নিজেকে এক ভদ্রলোক আমার খুব কাজ ঘেসে এসে বসলেন, বসে বললেন যে আপু আপনার বইটা পড়ে আমি খুব খুশি হয়েছি, এত সুন্দর বই আমি জীবনে পড়ি নাই। তা কতটুকু পড়লেন? প্রথম আলো পত্রিকায় যতটুকু বেরিয়েছে ততটুকু এত খুশি হয়েছে, আমি এরকম জীবনে পড়িনি। কখনো এই ধরনের রোজ নামটা যে সাহিত্যকে ছাড়িয়ে যায় এই প্রথম আমি দেখলাম। এত ভালো প্রশ্নটা হচ্ছে, আমি তো তার কাছাকাছি হবই। আমি ভাই তার আমার বাসি বইজন বেরিয়েছে, পারলে বলি যে আমি উপহার দেবো, সেটা টেস্টিতে লাগলো, বলতে পারলাম না। আমি যে আপনি বাসিতে জীবন অবশ্যই কিনে পড়বে বেড়ে গেছে। আমি বাসে গিয়ে পৌঁছাতে পারিনি আমেরিকা থেকে আমার ভাই, আমি তো জানি না সেটা তারা কিভাবে দেয়ালে ছেড়ে দিয়েছে। আমার সেই ভাই, তার নাম তাপস, আমেরিকা থেকে ফোন পেয়েছে, বহু তুমি কোথায়? আমি বাড়িতে। তুমি কোনো মিটিংয়ে গিয়েছিলে? না, তুমি মিটিংয়ে যাইনি তো কেন? তোমাকে আমি একটু আগে দেখলাম একটা লোকের সঙ্গে বসে তুমি গা ঘেঁষাঘেঁষি করে তার সঙ্গে কথা বলছো, এটা মানে কি? আমি যখন মনে করলাম বাবু তোমার বোনের বয়সটা 81 হয়ে গেছে, এখন গা ঘেঁষে বসি আর ঘুরে বসি, তখন বলছে না আমি চাই না তুমি এরকম করো না, এই সমস্ত আমি
বাড়ির বাইরে নিয়েছো। আজকে আমার বাড়ির বাইরে পরিচয় প্রথম আলোকে আমি রিকোয়েস্ট করে জন্য আমি আর কথা না আমার ভাই ওখানে বসে আছে, সেটা আমাকে বলবে প্রথমে। আমি যেটা বলতে চাই, আজকে অনুষ্ঠানে এসে এত শ্রোতাদের দেখে এবং আপনাদের কথা শুনে খুব ভালো লাগলো। এত বড় বড় গ্রেট রাইটার বসে আছেন, তাদের পাশে বসে আমি দুটো কথা বলতে পারছি, তাদের আমি নিজেকে খুবই মনে করছি, কৃতজ্ঞ মনে করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি বেশি কিছু বলবো না, বেশি কিছু বলার নেই। আপনারা সবাই ভালো থাকবেন। আমরা আজ এমন জায়গায় চলে এসেছি, যুক্ত একটা ব্যতিক্রম প্রকাশনা সংস্থা যারা মাসব্যাপী বইমেলা করছে। কবিটুত্তর এই ধরনের বইমেলা আমাদের জন্য, বইয়ের জগতের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে এসে পেয়ে গেলাম চলচ্চিত্র কর্মী, কথা সাহিত্যিক শাহনাজ নাসরিনকে। তিনি নানা ধরনের গবেষণা কাজও করেন। কেমন আছেন? জি ভালো। আমি চলচ্চিত্রে কিছু কাজ করেছি তানভীর মোকাম্মল স্যার বা স্বামীর সাথে। একটু আগ্রহ আছে, নিজেও টুকটাক কিছু কাজ করি, এরকম কিছু না। লেখালেখি শুরু করলেন কিভাবে, এবং এই পর্যন্ত লেখালেখির যে জার্নিটা আপনি পার করেছেন তার অভিজ্ঞতা নিয়ে কি আমাদেরকে একটু বলবেন? সামনে আসছে বইমেলা, বইমেলা নিয়ে আপনার কোনো কাজ আসছে কিনা, বা এখন কোনো কাজ চলছে কিনা? বইমেলায় এই মানে এখন পর্যন্ত তেমন কিছু গুছিয়ে উঠিনি, বোধহয় এবার কোন বই হবে না। হ্যাঁ, পড়তে ভালোবাসি, বা যতটুকু সময় পেয়েছি সব সময় মানে পড়ার দিকেই বেশি আগ্রহ ছিল। আপনার সাহসী মানুষকে নিয়ে আপনি কিছু কাজ করেছেন, সে সম্পর্কে একটু আমাদের যারা শ্রোতা তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? লিখে যারা, তারা তো আসলে ভেতরের মানুষটাকে প্রকাশ করার জন্য লেখে, এবং সেক্ষেত্রে যেটা বলতে চায় সেটা বলতে পারলে সেটাই তো সাহস। এমন কোনো কাজের কথা বলবেন যেটা কাজ করে আপনি খুবই তৃপ্ত, বা ভবিষ্যতে এমন কোনো কাজ করতে চান যেটার স্বপ্ন দেখেন? হ্যাঁ, স্বপ্ন দেখি, আরো কাজ তো করতে চাই না, তৃপ্ত না বরং একটা লেখা যখন শেষ হয়ে যায় তখন খুব মন খারাপ হয় যে কিছুই হয়নি, এবং এমন একটা অবস্থা যে শেষ হয়ে যাওয়ার পর না পারি সেটাকে আবার করতে, মানে যেরকম চাচ্ছি সেরকম করে সেরকম আবার করে ফেলা, সেটাও সম্ভব হয় না আসলে। ভবিষ্যতে আমাদের লেখালেখি জগতে আপনার পদচারণায় আমরা মুগ্ধ হব, এই আশা রেখে আপনার প্রতি শুভেচ্ছা জানিয়ে আমরা বুকোগ্রাফি ইউটিউব থেকে আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাকেও ধন্যবাদ আমার উপর ভরসা রাখার জন্য। নাজমুস সাদাত, পরিচালক সরলরেখা। মূলত তিনি প্রকাশক, কিন্তু বইয়ের মানুষ। অনেক দিন ধরে বইয়ে কাজ করছেন, নিজে গ্রাফিক্সের কাজ করতে করতে, বইয়ের নানা ধরনের কাজ করতে করতে কখন যে বইয়ের মানুষ হয়েছেন সেটা হয়তো তিনিই বলবেন। একসময় বীমা কর্মী হিসাবে জনসংযোগের কাজ করতেন, লেখাপড়া করেছেন ইনফরমেশন সায়েন্স এবং লাইব্রেরি সায়েন্সে, অর্থাৎ পাঠাগার বিদ্যায়। এটাই হচ্ছে আমাদের জন্য বড় যোগসূত্র। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি বইয়ের মানুষ হয়ে উঠলেন, রীতিমতো এখন বইয়ের সম্পাদনা, গ্রাফিক্স ডিজাইন, বই প্রকাশ, বইয়ের মার্কেটিং এ ব্যস্ত হয়ে পড়েছেন। আপনার গল্প কি আমরা ছোট করে শুনতে পারি? আমি ছোটবেলা থেকেই লেখালেখি করতাম এবং বই পড়তে খুব ভালোবাসতাম। বই আমাদের একমাত্র জগৎ, যে জগৎটা আমাকে বাঁচিয়ে রাখবে। আমি 20 বছর থেকেছি জয়পুরহাটে। সেই সময় পাবলিক লাইব্রেরি জয়পুরহাটের সেটার সাথে আমার গভীর সম্পর্ক ছিল। আপনি লাইব্রেরি সায়েন্সে লেখাপড়া করে খুব বেশি প্রকাশক বাংলাদেশে হয়নি। একজন প্রফেশনাল ব্যক্তি হিসেবে প্রকাশনায় এসে আপনি তো কয়েক বছর পারও করেছেন, ইতিমধ্যে বই মেলায় অংশ নিয়েছেন বললেন।
ঠিক প্রকাশক হওয়ার জার্নিটা যদি আমাদের গল্পটা একটু ছোট করে বলেন, কারণ আমরা যে বুকোগ্রাফি ইউটিউব থেকে বইয়ের মানুষ বইয়ের বসত থেকে এই বইয়ের জগৎ নিয়েই আমরা ছড়িয়ে পড়তে চাই। এই গল্পগুলি পেশাদার মানুষ হয়ে যাওয়ার গল্পগুলি আমরা সামনে আনতে চাই। ঢাকায় সেই সময় 2002 সাল থেকে শুরু করে মূলত 2010 সাল পর্যন্ত মোটামুটি যত সাহিত্য সভাগুলো আছে সবগুলোতে আমি অ্যাটেন্ড করতে, হঠাৎ করে ঢাকা ইউনিভার্সিটিতে বিজ্ঞাপন দেখে আমি সেখানে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্টে ভর্তি হই। এখানে এসে আমি বইয়ের জগৎ পেয়ে যাই এবং বই কিভাবে প্রকাশ হয়, লেখক কারা, বইয়ের কি কি উপাদান থাকে, তারপরে বাংলাদেশের প্রকাশনা জগতের বর্তমান অবস্থা কি, তারপরে বই কিভাবে ক্যাটালগিং করতে হয়, বই কিভাবে ক্লাসিফিকেশন করতে হয়, তারপর বইয়ের সেবা কিভাবে দিতে হয়, তার ভ্রাম্যমাণ লাইব্রেরি কি, তারপর ভ্রাম্যমাণ লাইব্রেরি কিভাবে সম্প্রসারণ করা যায়, তারপরে জাতীয় আর্কাইভ কাকে বলে, কপিরাইট কি, ISBN কি, এগুলো বিস্তারিত বইয়ের যে খুঁটিনাটি যে বিষয়গুলো এগুলো পড়াশোনা করলাম। এবং খুব মজার ব্যাপার হলো যে আমি মূলত মাস্টার্স করতে গিয়ে লেখাপড়াটাকে খুব এনজয় করলাম। এনজয় করার কারণে আমি আমার ব্যাচের ফার্স্ট রেজাল্ট করেছিলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই পর্যন্ত আমি সর্বোচ্চ মার্কস পেয়ে উত্তীর্ণ হই। এই জন্য আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যারেদের সাথে আমার একটা গভীর সম্পর্ক গড়ে ওঠে এবং আমি অনেক স্যারের বইও পরবর্তীতে যখন পাবলিশার হিসেবে এসেছি তখন পাণ্ডুলিপি পেয়েছি এবং প্রকাশ করেছি। এইভাবে আমি প্রকাশনার জগতে আসার উৎসাহ পেয়েছি। এই যে আপনার সরল রেখার জার্নিটা, শুরুর জার্নিটা একটু বলবেন? সরল রেখা প্রকাশনা সংস্থা অনানুষ্ঠানিকভাবে আমি নামটা দিয়েছিলাম 2010 সালে। 4 জন কলিগের বই দিয়ে আমার যাত্রাটা শুরু হয়েছিল 2010 সালের দিকে। এ পর্যন্ত আপনাদের বইয়ের সংখ্যা? তো আনুষ্ঠানিকভাবে আমরা বই বাজারে নিয়ে আসি 2020 সালের বই মেলাতে। এই আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। 21 সালে করোনাতে পড়ার কারণে আমরা তেমন সুবিধা করতে পারি নাই বই বিক্রয় কিন্তু আমরা এ পর্যন্ত 2020 সালের থেকে যাত্রা শুরু করে 2021 সাল পর্যন্ত 110টি বই প্রকাশ করেছি। আপনার এই যাত্রা অব্যাহত থাকুক। আমার মনে হয় নাজমুল সাদাত সাহেব আপনার সাথে দীর্ঘ আলাপের প্রয়োজন হবে। বইয়ের মানুষ বইয়ের বসত পক্ষ থেকে, বুকোগ্রাফি ইউটিউবের পক্ষ থেকে আপনাকে বইয়ের জগতে নতুনভাবে অভিবাদন। ভালো থাকুন, অব্যাহত থাকুক বইয়ের যাত্রা। আপনাকেও ধন্যবাদ। জসিম আল ফাহিম, লেখক, শিশু সাহিত্যিক, সিলেটে থাকেন। সিলেট থেকে লেখালেখি শুরু। প্রায় 2 দশক ধরে লিখছেন, বই বেরোচ্ছে 1 দশকেরও বেশি সময় ধরে। বর্তমানে আপনার লেখালেখির কোনো বার্তা আমাদেরকে দিতে পারেন? এখন পর্যন্ত আমার প্রকাশিত বইয়ের সংখ্যা 50। এর মধ্যে উপন্যাস আছে 6টি, শিশুতোষ গল্প আর একটা মাত্র ছড়ার বই, আর বাকি সব শিশুতোষ গল্পের বই। আপনার বই তো শিশু একাডেমি, ইসলামী ফাউন্ডেশন আরো অনেকেই করেছে। বিশেষ কয়েকটি বইয়ের নাম বলতে পারেন যেটা আপনি এই বইগুলি লিখে পাঠকের কাছে পৌঁছাতে পেরে আপনার ভালো লাগছে, বা কোনো স্মৃতি? জি, যেমন অ্যাডেন পাবলিকেশন থেকে প্রকাশিত প্রথম সায়েন্স ফিকশন টিপ টিপ ইউটিউব, এটা একটা আমার একটা এক্সপেরিমেন্টাল কাজ। তারপর সময় প্রকাশন থেকে প্রকাশিত মুক্তিযুদ্ধের উপর একটা কমপ্লিট কিশোর উপন্যাস মা ও মুক্তিযুদ্ধ। খান ব্রাদার্স এন্ড কোম্পানি থেকে প্রকাশিত একটা সমকালীন উপন্যাস, এটা হচ্ছে তৃণলতা। আর আফসার ব্রাদার্স থেকে আরেকটা উপন্যাস প্রকাশিত, পাষাণ পৃথিবী। এছাড়া শিশু একাডেমি থেকে প্রকাশিত গল্পগুলো 71-এর একগুচ্ছ গল্প নিয়ে, এবং ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত আমার 50তম বই, বাংলাদেশ সুবর্ণ জয়ন্তীতে আমার 50তম বই এবং একমাত্র ছড়ার বই। এই বইটার নাম হচ্ছে বাংলাদেশের সূর্য সেনা। এছাড়া আমার যেমন পাঞ্জির পাবলিকেশন থেকে প্রকাশিত আমার স্পর্শবাবুর দুঃখ, সময় বাংলা প্রকাশ থেকে প্রকাশিত ঘাস ফড়িংয়ের জন্মদিন। কোন বইটি বিশেষভাবে আপনাকে পাঠকের প্রতিক্রিয়া বা নিজের তৃপ্তিতে খুব আনন্দ দিয়েছে? এর মধ্যে যেমন অ্যাডন পাবলিকেশনের টিকটিভিটি সায়েন্স ফিকশনটা অনেক সাড়া পাইছি। তারপর মা ও মুক্তিযুদ্ধ, এটা নিয়ে আমাদের বিশিষ্ট শিশু সাহিত্যিক আমিরুল ইসলাম ভাই
ভূয়সী প্রশংসা করছেন এবং খুব অভিভূত হয়েছেন। পাঠকের কথা আমি আর সাধারণ পাঠকের কাছ থেকেও মানে যেগুলো আমি আসলে প্রত্যাশা করি নাই, দেখা গেল পাঠকরা অভিভূত আর কি, যে কল্পনা করতে পারে না যে এত চমৎকার একটা মুক্তিযুদ্ধের উপন্যাস হইতে পারে, মাও মুক্তিযুদ্ধ। এরপরে আছে আগামী 21শে বইমেলায় আপনার কোনো আগাম বার্তা আছে পাঠকের জন্য? জি, আগামী বইমেলায় আমার 3টা উপন্যাস, কৃষ্ণের উপন্যাস প্রকাশের প্রক্রিয়াধীন, প্রকাশকদের সাথে চুক্তিবদ্ধ। নামগুলি একটু বলবেন? এর মধ্যে আছে ডাহুক, তারপর মুন্ডুভূত এবং এলিয়েন ইটু টিটু। ধন্যবাদ জসিম আল ফাহিম, বুকোগ্রাফি ইউটিউবের সাথে কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। আব্দুস সালাম, যিনি অনেক বছর ধরে অমর একুশে গ্রন্থমেলার কার্ড সরবরাহ করে আসেন, প্রকাশকরা তার থেকে কার্ড নিয়েই তাদের স্টল সাজান, সেই স্টলে বইমেলা হয়। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কি একটু আপনার এই কার্ড সরবরাহের গল্প, 21শে বইমেলার সাথে যে আপনার সম্পর্ক নিয়ে একটু করে আমাদেরকে বলবেন? আমি অনেক বছর ধরেই আপনাদের সাথে সম্পর্ক এবং কার্ড বিক্রি করি। আমাদের এই কার্ডগুলো আসে রংপুর, দিনাজপুর এবং পঞ্চগড় থেকে, মাঝে মাঝে যশোর থেকেও আসে। আমি মোহাম্মদপুর আমার সমিল আছে, আমি ওখানে বসে সিরেই করিয়া আমি বইমেলায় নিয়ে আসি। কত বছর ধরে বইমেলার আপনি কার্ড সরবরাহ করছেন? দীর্ঘ 10-12 বছর থেকে আমি আসতেছি। আমি এর আগেও ছিলাম, কিন্তু 10-12 বছর ধরে পারমানেন্ট নিয়ে আসতেছি। কতটি বইমেলার প্রকাশক স্টল তৈরিতে কি পরিমাণ কার্ড আপনার কাছ থেকে নেয়? স্যার অন্তত আমার মতো আরো তো অনেক আছে, তবে আমি হয়তো 1,500-2,000 সিএফটি কার্ড বিক্রি করি। এবং কতটা স্টল হয় এখানে এর মাধ্যমে? আমার মাধ্যমে স্যার অন্তত প্রায় 60-70টা স্টল এবং প্যাভিলিয়ন মিলেইয়া নেয়, এবং অন্যান্য আরো পার্টি আছে তো সবাইকে দিয়ে নেয়। সামনের 21শে বইমেলায় আপনার প্রস্তুতি? ইনশাল্লাহ আমার প্রস্তুতি, আমি মাল জোগাড় করতেছি এবং আশা করি বাঁচিয়ে থাকলে আসবো, এটাই আমার। গত কোভিড কালে আপনি কি পরিমাণ কার্ড দিয়েছিলেন? তো কোভিড কালে স্যার কার্ড দিয়েছিলাম তো অনেকেই, কিন্তু অনেক টাকা পয়সাও ঠিক মতন সবাই দিতে পারে না স্যার, সবাই বিক্রি করতে পারে না স্যার। অনেকেই অনেক টাকা পয়সা রয়ে গেছে, তারা অনেক মিস্ত্রি নিয়ে টাকা দিতে পারে না, অনেক ফ্যামিলিয়ানে টাকা দিতে পারে। এই যে বইমেলা যখন শুরু হয়, বই যখন সাজায়, হাজার হাজার মানুষ এসে যখন এই স্টলে আসে, তখন আপনার কেমন লাগে? স্যার এটা তো খুব সুন্দর লাগে, খুব খুব ভালো লাগে। এবং আমিও কার্ড বিক্রি করলেও আমি প্রায় ডেইলি মাঝে মাঝে আসি, আনন্দ প্রকাশ করি এবং কিছু সবাইকে দেখাশোনার জন্য মাঝে মাঝে আসি। বই কার্ড বিক্রি করার পরও আমি পুরো মেলাটাই বই মেলায় আসি বিকেল বিকেল। আচ্ছা, ধন্যবাদ আব্দুল সালাম, আপনাকে ধন্যবাদ। দুটি কফিন আনন্দ বিহারে, বর্ষা এলেই মিয়াকে মলহারে, ভিজে যাচ্ছে নাকি যায় না বোঝা, আনন্দ গীত বিরহতেই খোঁজা, নাকি চৈতের খরায় পড়ছে ওরা, সবাই দেখছে হংস মিথুন জোড়া। ধন্যবাদ আপনাকে। আমার কবিতার 21 আয়না। প্রথম দেখা হয়েছিল অমর একুশের এক আলোকোজ্জ্বল বইমেলার কারুকার্যে। প্রথম সাক্ষাৎ শেষে আমার অভিপ্রায় ছিল খুব শীঘ্রই যেন আরেকটিবার দেখা হয়। উপরে সে একজন শুনেছিলেন আমার বাসনার কথা, তাই 2 দিন বাদে হঠাৎ আবার দেখা হলো। অনিবার্য খুশিতে লজ্জা মিশ্রিত বাক্যে চায়ের নিমন্ত্রণ করেছিলাম। আমার প্রচন্ড ইচ্ছাকে প্রাধান্য দিতেই নিঃশর্ত সম্মতি জ্ঞাপন করেছিলেন। কোনো কথা আসছিল না জীবের ডগায়, বাহানা পাচ্ছিলাম না উপর্যুপরি কথার মালা সাজাবার। পরিশেষে নীরবতা ভাঙল স্বজনের ডাক শুনে, বই উপহার দেবার অভিলাষ প্রকাশ করল। আমার আবেশ বিহ্বলতা মনে উপহার গ্রহণে অস্বীকৃতি আমার অন্তঃকরণ অতিশয় বিচলিত হয়ে উঠল। তবে সে আমার কৃত্রিম অনিচ্ছাকে খারিজ করে
দিব্যপ্রকাশ থেকে দার্শনিক রেনে ডেকার্তের লেখা অনুত্থান বইটি আমাকে উপঢৌকন দিল। বই নিয়ে ফিরে এলাম সত্যি, কিন্তু সে বই স্থান পেল না ব্যক্তিগত লাইব্রেরিতে, ছাই পেল আমার হৃদয়ের পাশে। কি যে এক অদ্ভুত অনুভূতির মিশ্রণ। কেন জানি আজ বইমেলার সন্ধ্যায় ধোয়া ওঠা কফির আস্থানায় হঠাৎ দেখা হলো মুগ্ধতা।